স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে এই দেশে মানুষের ভোটাধিকার প্রয়োগ হবে। হাসিনা সরকার এই 17 বছর আমাদের ভোটাধিকার চিহ্নিত করে নিয়েছে নির্বাচন কমিশনকে স্বাধীন না রাখার কারণেই। আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসেই নির্বাচন কমিশনের সদস্য সচিব নিয়োগ করেছেন এমন এক ব্যক্তিকে যিনি তার দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, এমন একজনকেই নির্বাচন কমিশনের সচিব নিয়োগ করেছেন। তাহলে এই নির্বাচনকে আগামী দিনে কেমন নির্বাচন তারা উপহার দেবেন এই কমিটি গঠনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী চেয়েছিল এই জুলাই সনদে আইনের স্বীকৃতির জন্য আগে গণভোট হবে, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এরপরে জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। ক্ষমতাসীন দল বলেছিল যে না, 2 বার নির্বাচন করলে আমাদের দেশের অর্থনৈতিক দিক থেকে চাপ পড়বে, আমরা একবারই করব। তবে আমরা জুলাই সনদে স্বাক্ষর করে নিচ্ছি, নির্বাচিত দল এই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমরা লক্ষ্য করেছি জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% জনগণ রায় দিয়েছে, আর ক্ষমতাসীন দল 50 থেকে 51% সাপোর্ট নিয়ে ক্ষমতায় আছেন। 51% ক্ষমতার বলে তারা আজকে জুলাই সনদে যেই অংশটুকু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রয়োজন সেই অংশটুকুই তারা জাতীয় সংসদের অধিবেশনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্ডিন্যান্সগুলো বাস্তবায়ন করছেন। আর যে অংশটুকু বেশিবাদ হওয়ার সুযোগ আছে, ক্ষমতাকে কুক্ষিগত করার সুযোগ আছে, সেই অংশটুকু তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মাধ্যমে অ্যাবাউট করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দল কর্তৃক আয়োজিত গণরায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী গণমিছিলের কর্মসূচির অংশ হিসাবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাইমচর উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা আবুল হুসাইন সাহেব আজকের এই সমাবেশে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন এনসিপির সম্মানিত সভাপতি সহ জামাত ও এনসিপির নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী হাইমচরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা অবগত আছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 55টি বছর অতিবাহিত হচ্ছে। এই 55 বছরের মধ্যে 3টি দল এই বারবার এই দেশটিকে শাসন করে আসছে। আমরা লক্ষ্য করেছি এই 3টি দল যখন এই ক্ষমতা আসছে একের পর এক কিছু বেশিবাদী বৈশিষ্ট্য লালন করছে। বিরোধী দলে থাকা অবস্থায় কিছু আইন কালাকানুনের বিরুদ্ধে তারা রাজপথে আন্দোলন মিছিল মিটিং করছে, সরকারি দলে গেলে ওই আইনগুলো প্রয়োগ করে বিরোধী দলকে জনগণকে নিষ্পেষিত করছে। এই অবস্থায় চলতে গিয়ে এক পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্টের সেই বৈশিষ্ট্যগুলোর ম্যাক্সিমামগুলো ধারণ করেছেন, যার কারণে এই দেশে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছেন। আয়নার ঘর নির্মাণের মাধ্যমে হাজারো মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ধূলিসাৎ করেছেন। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে তছনছ করে দিয়েছেন। এই কারণেই 17 বছর ক্ষমতায় থাকার পরও এদেশে রাজনৈতিক দলগুলো তাদের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আহত হয়েছে, জেল খেটেছে, ফাঁসির কাস্টে জ্বলেছে, কিন্তু তাদেরকে পরাভূত করতে পারে নাই। 24 জুলাই এদেশের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সহ ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে গোটা আন্দোলনের মাধ্যমেই এদেশে আরেকটি নতুন আন্দোলনের রূপরেখা তৈরি হয়। এই রূপরেখার মাধ্যমে এদেশে নতুন কিছু রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। ছাত্র জনতা জীবন দিয়ে একটি এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে। বিতাড়িত করার পর এদেশের সংখ্যাগরিষ্ঠত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বসে আগামী দিনে একটি রূপরেখা তৈরি করে। সেই রূপরেখাটির নাম ছিল সনদ, জুলাই সনদ নামে সেটা পরিচিত ছিল। সেই জুলাই সনদ সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়।
বাংলাদেশ জামাত ইসলামী চেয়েছিল এই জুলাই সনদে আইনের স্বীকৃতির জন্য আগে গণভোট হবে, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এরপরে জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। ক্ষমতাসীন দল বলেছিল যে না, দুইবার নির্বাচন করলে আমাদের দেশের অর্থনৈতিক দিক থেকে চাপ পড়বে, আমরা একবারেই করব। তবে আমরা জুলাই সনদে স্বাক্ষর করে নিচ্ছি, নির্বাচিত দল এই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমরা লক্ষ্য করেছি জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% জনগণ রায় দিয়েছে, আর ক্ষমতাসীন দল 50 থেকে 51% সাপোর্ট নিয়ে ক্ষমতায় আছেন। 51%-এর ক্ষমতার বলে তারা আজকে জুলাই সনদে যেই অংশটুকু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রয়োজন, সেই অংশটুকুই তারা জাতীয় সংসদের অধিবেশনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্ডিন্যান্সগুলো বাস্তবায়ন করছেন। আর যে অংশটুকু বেশিবাদ হওয়ার সুযোগ আছে, ক্ষমতাকে কুক্ষিগত করার সুযোগ আছে, সেই অংশটুকু তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মাধ্যমে অ্যাবাউট করেছেন। তারা 31 দফা দাবির মধ্যে, সনদের মধ্যে, রাষ্ট্র মেরামতের সনদের মধ্যে তারা উল্লেখ করেছেন প্রথম দফায় সংবিধান সংস্কার কমিটি করবেন। তারা সংবিধান সংশোধনের কথা সেখানে নেই, সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। আর সংস্কার আর সংশোধন নিয়ে সরকারি দল এই দেশের মানুষকে আবারও বোকা বানাতে চায়। সংশোধন হলো মৌলিক কিছু কাঠামোতে 2-1টি খুঁটিনাটি ধারা উপধারা সংশোধন, আর সংস্কার হলো সংবিধানের মৌলিক কাঠামোগত বিষয়, এটা হবে সংস্কার। সংস্কারের ব্যাপারেই জুলাই সনদে উল্লেখ করা হয়েছে, এবং তারাও রাষ্ট্র মেরামতের 31 দফার 1 নম্বর দফায় ছিল সংস্কারের কথা। আজকে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠদের জোর দেখিয়ে তারা সংস্কার বুঝেন না, তারা বুঝেন সংশোধন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সংবিধান সংস্কারের কথা বলেছেন, সংশোধনের কথা বলেন নাই। এভাবে বিএনপির একাধিক বর্তমান মন্ত্রীও বিরোধী দলের নেতা থাকা অবস্থায় সংস্কারের কথা বলেছেন। আজকে ক্ষমতায় যাওয়ার পর তারা বিচার বিভাগের স্বাধীনতা ভুলে গেছেন। কারণ বাংলাদেশের বিচার কাঠামো এমন একটি নীতিতে প্রতিষ্ঠিত আছে, আইন কানুন বিচারক একই, ক্ষমতা পরিবর্তন হলে একজন বেকসুর খালাস পায়, আর ক্ষমতায় থাকলে আরেকজনের ফাঁসি হয়। একই অপরাধ, একই ঘটনা, একই ব্যবস্থা। আমরা লক্ষ্য করেছি এই বিচার বিভাগে ক্ষমতার নিরঙ্কুশ প্রভাব রয়েছে। এই জন্য জুলাই সনদে বলা হয়েছে বিচার বিভাগের নেতৃবৃন্দ যাদেরকে নিয়োগ করা হবে তারা হবে স্বাধীন, সার্বভৌম। তারা কোনো ক্ষমতায় কে আছে এটার বাদ বিচার করবে না, ন্যায় নীতি আইনের ভিত্তিতেই অপরাধীকে অপরাধী বলবে, নিরপরাধীকে বেকসুর খালাস দেবে। আমরা সেই বদ্ধের জন্য জুলাই সনদ তৈরি করেছি। সরকার আজকে সেই স্বাধীনতাকে, বিচার বিভাগের নীতিকে মানতে চায় না। এরপরে দুর্নীতির ব্যাপারে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন থাকবে স্বাধীন, সরকারি দল থেকে শুরু করে বিরোধী দল যে কোনো অপরাধীকে তারা শায়েস্তা করতে পারবে, স্বাধীনভাবে তাদের ব্যবস্থা নিতে পারবে। আজকে সরকার এই দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন রাখতে চায় না। আজকে এভাবে সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিটির পরে আছে বিচার বিভাগের স্বাধীনতা, দুদক, গণমুখী, এই যে গুম খুন, আয়নাঘর নির্মাণ, এই জাতীয় বিষয়গুলো যে আছে এগুলোর ব্যাপারেও আজকে আগেকার সরকার যে বিধিগুলো দেখিয়েছে আজকে সেই বিধিগুলো অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করে প্রস্তাবনা দিয়েছে। আজকে সেই প্রস্তাবনা পার্লামেন্টে কার্যকর হচ্ছে না। পার্লামেন্টকে ভালো পাশ কাটিয়ে এই বিষয়গুলোকে বাদ দিয়েই তারা তাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে কার্যকর করার চেষ্টা করছে। এরপরে স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। যেই স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে এই দেশে মানুষের ভোটাধিকার প্রয়োগ হবে। হাসিনা সরকার এই 17 বছর আমাদের ভোটাধিকার চিহ্নিত করে নিয়েছে। নির্বাচন কমিশনকে স্বাধীন না রাখার কারণেই আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসেই নির্বাচন কমিশনের সদস্য সচিব নিয়োগ করেছেন এমন এক ব্যক্তিকে যিনি তার দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, এমন একজনকেই নির্বাচন কমিশনের সচিব নিয়োগ করেছেন। তাহলে এই নির্বাচনকে আগামী দিনে কেমন নির্বাচন তারা উপহার দেবেন এই কমিটি গঠনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, আমরা গত 100 দিনের টিআইবি রিপোর্ট আমরা যা দেখতে পেলাম সেখানে বলা হয়েছে 605টি খুন হয়েছে, ছিনতাই হয়েছে 2240টি,
নারী নির্যাতন ৩,৭৯৬টি, অপহরণ হয়েছে ১৯৬টি এবং মব কালচারের মাধ্যমে হত্যা করা হয়েছে ৮০ জনকে। তাহলে হাসিনা পেশিবাদী সরকার যেই কাজগুলোর মাধ্যমে জনগণের আস্থা থেকে দূরে সরে গেছেন, আজকে এই সরকারের ১০০ দিনের কার্যক্রমে সেই জাতীয় ঘটনার সূচনা আমরা লক্ষ্য করছি। আমরা স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিতে চাই, হাসিনা বিশ্বের মধ্যে একজন পেশিবাদী রাষ্ট্রনায়ক হিসাবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন। আমরা বিএনপিকে সেই পেশিবাদী রাষ্ট্রনায়ক হিসাবে তারেক জিয়াকে আমরা আবির্ভূত হতে দিতে চাই। এজন্য আসুন জনগণের মতামত নিয়ে যে গণ সংবিধান তৈরির জন্য যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য ৭১% জনগণের রায় বাস্তবায়নের জন্য আমরা হাইমসরবাসীকে ঐক্যবদ্ধ করে রাজপথকে সক্রিয় রাখবো এবং এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই কথার সাথে কি আপনারা একমত? আজকে আমরা কেন্দ্রের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে যে কর্মসূচি দেবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে ময়দানে নামবো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নেব। নেতৃবৃন্দ এখন যেদিকে যাবে সেই দিকে আপনারা নেতৃবৃন্দের সাথে মিছিলে অগ্রসর হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।